এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এর কোনো চরিত্র, স্থান বা ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। যদি থেকে থাকে তা নিছকই কাকতালীয়। নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি অফ নাইট, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজকের ভৌতিক গল্প গুপ্তিপাড়ার প্রেত। হুগলির পুরনো গ্রাম গুপ্তিপাড়া। চারদিকে ধানক্ষেত, কাদামাটির রাস্তা আর পুরনো অশ্বস্থ গাছের ছায়া। দিনের বেলা এই গ্রাম খুব শান্ত। পাখির ডাক, গরুর ঘণ্টা আর দূরে মন্দিরের ঘণ্টা শোনা যায়। কিন্তু রাত নামলেই গ্রামটা যেন অন্য এক জগতে পরিণত হয়। গ্রামের মানুষ বহুদিন ধরেই একটা কথা বলে, গুপ্তিপাড়ার শ্মশানের দিকটায় রাতের পরে কেউ যায় না, সেখানে প্রেত ঘোরে। অনেকেই ভেবেছে এসব কুসংস্কার, কিন্তু কিছু ঘটনা এমন ঘটেছে যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। এক বর্ষার সন্ধ্যায় গুপ্তিপাড়ায় এলেন নতুন স্কুল শিক্ষক অরিন্দম। অরিন্দম কলকাতার ছেলে, পড়াশোনা করে সরকারি স্কুলে চাকরি পেয়েছেন। পোস্টিং হয়েছে এই গুপ্তিপাড়া হাই স্কুলে। গ্রামের লোকজন তাকে ভালোভাবেই গ্রহণ করল। স্কুলের প্রধান শিক্ষক বললেন, অরিন্দম বাবু, থাকার জন্যে একটা পুরনো জমিদার বাড়ি আছে, এখন কেউ থাকে না, কিন্তু বেশ বড় আর আরামদায়ক। অরিন্দম হাসলেন, আমি একাই থাকি স্যার, সমস্যা হবে না। কিন্তু গ্রামের কয়েকজন বৃদ্ধ তখন একে অপরের দিকে তাকালেন, কারণ সেই বাড়িটা নিয়েই গ্রামের একটা ভয়ঙ্কর গল্প আছে। বাড়িটার নাম মোহনলাল জমিদারের বাড়ি। প্রায় ১৫০ বছরের পুরনো। লাল ইটের বিশাল দালান, চারদিকে ভাঙা বারান্দা আর মাঝখানে বড় উঠোন। অরিন্দম প্রথম দিন বাড়িটা দেখে একটু অবাকই হলেন। এত বড় বাড়ি, অথচ কেউ থাকে না। প্রধান শিক্ষক একটু চুপ করে বললেন, লোকজন ভয় পায়। ভয় কেন? উনি একটু থেমে বললেন, শুনেছি এখানে এক প্রেত আছে। অরিন্দম হেসে ফেললেন, স্যার, এসব ভূতের গল্পে আমি বিশ্বাস করি না। সেদিন রাতেই অরিন্দম প্রথম দেখা পেলেন গ্রামের এক মেয়ের। তার নাম মাধুরী। মাধুরী খুব সুন্দর, গায়ের রং শ্যামলা, বড় বড় চোখ আর লম্বা কালো চুল। সে প্রায়ই বাড়ির পাশ দিয়ে যেত। একদিন অরিন্দম ডাকলেন, এই শুনুন। মেয়েটা থেমে গেল। আপনি কি এখানে থাকেন? মাধুরী মাথা নেড়ে বলল, হ্যাঁ, পাশের গ্রামে। এই বাড়ি নিয়ে সবাই এত ভয় পায় কেন? মাধুরী একটু চুপ করে রইল, তারপর ধীরে বলল, আপনি কি সত্যি জানতে চান? অবশ্যই। মাধুরী নিচু গলায় বলল, এই বাড়িতে একসময় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, প্রেম, বিশ্বাসঘাতকতা আর মৃত্যু। অনেক বছর আগে এই বাড়িতে থাকতেন জমিদার মোহনলাল। তার একটা মেয়ে ছিল সুরমা। সুরমা ছিল খুব সুন্দর আর মিষ্টি স্বভাবের, কিন্তু সে প্রেমে পড়ে যায় গ্রামের এক দরিদ্র যুবক নবীনের। নবীন ছিল মন্দিরের গায়ক। তার কণ্ঠ এত সুন্দর ছিল যে মানুষ দূর দূর থেকে গান শুনতে আসত। সুরমা আর নবীনের প্রেমের কথা একসময় সবাই জেনে যায়, কিন্তু জমিদার মোহনলাল এই সম্পর্ক মেনে নেননি, কারণ নবীন গরিব। এক ঝড়ের রাতে নবীনকে ডেকে পাঠানো হয় জমিদার বাড়িতে। লোকেরা বলেছিল, জমিদার সাহেব কথা বলতে চান। নবীন বিশ্বাস করে চলে আসে, কিন্তু সেই রাতেই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। সকালে দেখা যায় নবীনের মৃতদেহ শ্মশানের পাশে পড়ে আছে। আর সুরমা, সেও নাকি সেই রাতেই আত্মহত্যা করে। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। রাত হলেই জমিদার বাড়ি থেকে ভেসে আসে গান, ঠিক নবীনের কণ্ঠের মতো। আর কখনো কখনো দেখা যায় সাদা শাড়ি পরা এক মেয়েকে। গ্রামের মানুষ বলে, ওরা এখনও একে অপরকে খুঁজছে। গল্পটা শুনে অরিন্দম একটু হেসে বললেন, এসব তো লোক কথা। মাধুরী বলল, আপনি বিশ্বাস করেন না, কিন্তু সাবধানে থাকবেন। কেন? কারণ এই বাড়িতে যারা থেকেছে তারা বেশি দিন থাকেনি। সেদিন রাতটা ছিল অমাবস্যা। চারদিকে ঝিঝি পোকার শব্দ। অরিন্দম বই পড়ছিলেন। হঠাৎ দূর থেকে একটা গানের আওয়াজ ভেসে এলো, একটা করুণ সুর, ঠিক যেন কেউ কাঁদতে কাঁদতে গান গাইছে। অরিন্দম অবাক হয়ে উঠলেন। এটা কোথা থেকে আসছে? তিনি বারান্দায় গিয়ে দাঁড়ালেন। গানটা আসছে উঠোনের দিক থেকে।
কিন্তু সেখানে তো কেউ নেই। ঠিক তখনই অরিন্দম দেখলেন উঠোনের এক কোণে একটা ছায়া দাঁড়িয়ে আছে, সাদা পোশাক, লম্বা চুল। মেয়েটা ধীরে ধীরে তার দিকে তাকাল। তার চোখে অদ্ভুত এক দুঃখ। অরিন্দম চিৎকার করে উঠলেন, কে ওখানে? কিন্তু মুহূর্তের মধ্যেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে অরিন্দম মাধুরীকে সব বললেন। মাধুরী শুনে চুপ করে গেল। তারপর বলল, আপনি ওকে দেখেছেন? মানে? মাধুরী ধীরে বলল, ওই সুরমা। অরিন্দম একটু বিরক্ত হয়ে বললেন, দেখুন, এসব কাকতালীয় ঘটনা। কিন্তু মাধুরীর চোখে তখন ভয়। সে বলল, আপনি জানেন না, এটা কেবল শুরু। সেই রাতেই আবার অদ্ভুত ঘটনা ঘটল। অরিন্দম ঘুমোচ্ছিলেন। হঠাৎ দরজায় ধাক্কার শব্দ, ঠক ঠক ঠক। তিনি দরজা খুলতেই দেখলেন কেউ নেই, কিন্তু মাটিতে পড়ে আছে একটা পুরনো রূপার লকেট। লকেটটা খুলতেই ভিতরে একটা ছবি। ছবিতে একজন মেয়ে আর তার পাশে একজন যুবক। ছবির নিচে লেখা, চিরদিন তোমার, নবীন। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো একটা ফিসফিস আওয়াজ, আমাদের গল্প শেষ হয়নি। অরিন্দম ঘুরে দাঁড়ালেন, কিন্তু ঘরে কেউ নেই। এভাবেই শুরু হল গুপ্তিপাড়ার ভয়ঙ্কর রহস্য। অরিন্দম তখনও জানতেন না, এই প্রেত কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে মাধুরীর নিজের জীবনের এক ভয়ঙ্কর সত্য। আর সেই সত্য প্রকাশ পেলে গুপ্তিপাড়া গ্রামে আবার শুরু হবে মৃত্যুর মিছিল। সেই রাতের ঘটনার পর থেকে অরিন্দমের মনে অদ্ভুত এক অস্বস্তি কাজ করতে লাগল। তিনি যুক্তিবাদী মানুষ, ভূতপ্রেতে বিশ্বাস করেন না। কিন্তু যেটা তিনি নিজের চোখে দেখেছেন, সেটা কি কল্পনা? সাদা শাড়ি পরা সেই মেয়েটি আর সেই অদ্ভুত গান, সবকিছু যেন বাস্তব। পরদিন সকালে অরিন্দম আবার লকেটটা বের করলেন। রূপার ছোট্ট লকেট, ভিতরে পুরনো সাদা কালো ছবি। একটি মেয়ে, সম্ভবত সুরমা, তার পাশে এক যুবক, নবীন। ছবির নিচে খোদাই করা, চিরদিন তোমার, নবীন। অরিন্দম অবাক হয়ে বললেন, এই লকেটটা এখানে এলো কিভাবে? ঠিক তখনই দরজার বাইরে দাঁড়িয়েছিল মাধুরী। সে ধীরে ঘরে ঢুকল। লকেটটা দেখে তার চোখ বড় হয়ে গেল। আপনি এটা কোথায় পেলেন? গতরাতে দরজার সামনে পড়েছিল। মাধুরীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে বলল, এটা সুরমার লকেট। অরিন্দম হঠাৎ একটা জিনিস খেয়াল করলেন, মাধুরীর মুখ আর ছবিটার মেয়েটার মুখে অদ্ভুত মিল, ঠিক একই চোখ, একই চাহনি। তিনি বললেন, মাধুরী, তোমাকে সুরমার মতো দেখতে। মাধুরী হঠাৎ চুপ করে গেল। তার চোখে যেন ভয় আর দুঃখ একসাথে ফুটে উঠল। সবাই এই কথাই বলে। সেদিন স্কুলে গিয়ে অরিন্দম গ্রামের কয়েকজন বয়স্ক মানুষের সঙ্গে কথা বললেন। এক বৃদ্ধ বললেন, বাবু, ওই বাড়িতে বেশি দিন থাকবেন না। কেন? কারণ সুরমার প্রেত এখনও ওই বাড়িতে ঘোরে। অরিন্দম জিজ্ঞেস করলেন, কেউ কি কখনো তাকে দেখেছে? বৃদ্ধ ধীরে বললেন, অনেকে দেখেছে, কিন্তু যারা দেখেছে তারা আর বেশি দিন বাঁচেনি। এই কথা শুনে অরিন্দম একটু অস্বস্তি বোধ করলেন। সন্ধ্যায় মাধুরী আবার এলো। আজ তার চোখে অদ্ভুত একটা দুঃখ। সে বলল, আমি আপনাকে একটা কথা বলবো, কিন্তু কাউকে বলবেন না। অরিন্দম মাথা নেড়ে বললেন, বলুন। মাধুরী ধীরে বলল, আমার ঠাকুমা বলতেন, সুরমা মারা যাওয়ার আগে একটা কথা বলেছিল। কি কথা? সে বলেছিল, আমি ফিরে আসব, নবীনের সঙ্গে আবার মিলতে। সেই রাতেই অরিন্দম একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন পুরনো জমিদার বাড়ির উঠোনে একটা বিয়ে হচ্ছে। চারদিকে প্রদীপ জ্বলছে। মধ্যিখানে দাঁড়িয়ে আছে নবীন আর সুরমা। কিন্তু হঠাৎ কয়েকজন লোক এসে নবীনকে ধরে ফেলল। জমিদার মোহনলাল চিৎকার করে বললেন, এই গরিব ছেলেকে আমি কখনো আমার মেয়ের কাছে যেতে দেব না। তারপর নবীনকে টেনে নিয়ে যাওয়া হল শ্মশানের দিকে। সুরমা কাঁদতে কাঁদতে চিৎকার করছে, নবীনকে ছেড়ে দাও। কিন্তু কেউ শুনল না। অরিন্দম হঠাৎ ঘুম ভেঙে উঠে বসলেন। তার বুক ধড়ফড় করছে। ঘরটা অদ্ভুত ঠান্ডা। ঠিক তখনই তিনি শুনলেন কেউ যেন কান্না করছে, একটা মেয়ের কান্না, খুব কাছে। অরিন্দম ধীরে দরজা খুললেন। বারান্দায় দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ির মেয়েটা। এইবার তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে, ঠিক ছবির মেয়েটার মতো। সে ধীরে বলল, আমাদের সাহায্য করুন। অরিন্দম স্তব্ধ। আপনি কে?
মেয়েটা বলল, আমি সুরমা। সুরমা ধীরে বলল, আমার আর নবীনের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছিল। কে করেছিল? এই গ্রামের লোকেরা আর আমার বাবা। তার চোখ হঠাৎ লাল হয়ে উঠল। নবীনকে তারা মেরে ফেলেছিল। অরিন্দম কাঁপা গলায় বললেন, আপনি চান আমি কি করি? সুরমা বলল, আমাদের সত্যিটা সবাইকে জানাতে হবে। ঠিক তখনই দূর থেকে একটা ভয়ঙ্কর হাসির শব্দ শোনা গেল। সুরমা হঠাৎ ভয় পেয়ে গেল। ওরা আসছে! কারা? কিন্তু উত্তর দেবার আগেই সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে পুরো গুপ্তিপাড়া গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল, কারণ গ্রামের এক বৃদ্ধ, যিনি নবীন হত্যার ঘটনায় জড়িত ছিলেন, তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার মুখে ভয়ঙ্কর আতঙ্কের ছাপ। লোকেরা বলল, সুরমার প্রেত জেগে উঠেছে। অরিন্দম এসব কথা শুনে গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, যদি সত্যিই নবীনকে হত্যা করা হয়ে থাকে, তাহলে সেটা নিশ্চয়ই পরিকল্পিত ছিল, আর সেই পরিকল্পনায় গ্রামের অনেক মানুষ জড়িত ছিল। ঠিক তখনই তার মনে পড়ল, সুরমা তাকে বলেছিল, আমাদের সত্যিটা সবাইকে জানাতে হবে। অরিন্দম বুঝলেন, এই রহস্যের শেষ না খুঁজে তিনি শান্তি পাবেন না। সেদিন সন্ধ্যায় অরিন্দম মাধুরীর সঙ্গে দেখা করতে গেলেন। কিন্তু আজ মাধুরীকে যেন একটু অন্যরকম লাগছিল। তার চোখ অদ্ভুত লাল, মুখে কেমন একটা কঠিন ভাব। অরিন্দম বললেন, তোমার শরীর ঠিক আছে তো? মাধুরী ধীরে বলল, হ্যাঁ, কিন্তু গত রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? মাধুরী কাঁপা গলায় বলল, আমি দেখলাম আমি একটা পুরনো বাড়িতে আছি, আর একজন ছেলে আমাকে ডাকছে, সুরমা, সুরমা। অরিন্দমের বুক ধক করে উঠল। এরপর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। মাধুরী প্রায়ই জাতের দিকে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যেত। সে নিজেও বুঝতে পারত না কেন যাচ্ছে। এক অদ্ভুত শক্তি যেন তাকে টেনে নিয়ে যায় জমিদার বাড়ির দিকে। একদিন অরিন্দম তাকে অনুসরণ করলেন। মাধুরী ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পৌঁছল সেই পুরনো বাড়ির উঠোনে। তার চোখ বন্ধ, ঠোঁট কাঁপছে। সে যেন কারোর সঙ্গে কথা বলছে। হঠাৎ মাধুরী চোখ খুলল, কিন্তু সেই চোখ আর মাধুরীর চোখ নয়। চোখে অদ্ভুত আগুন। সে ধীরে বলল, নবীন, তুমি কোথায়? অরিন্দম ভয়ে স্তব্ধ। মাধুরীর গলা বদলে গেছে, ঠিক যেন অন্য কারো কণ্ঠ। ঠিক তখনই উঠোনের এক কোণে হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগল। চারপাশে কুয়াশা জমতে শুরু করল। তারপর ধীরে ধীরে একটা ছায়া মূর্তি দেখা গেল। একজন যুবক, লম্বা চুল, ধুতি পরা, তার চোখে গভীর দুঃখ। মাধুরী চিৎকার করে উঠল, নবীন! অরিন্দম বুঝলেন, এটাই নবীনের প্রেত। নবীনের আত্মা ধীরে মাধুরীর দিকে তাকাল। তার চোখে জল। সে বলল, সুরমা, এতদিন পরে তুমি ফিরেছ। মাধুরী, না, এখন যেন সুরমাই, কাঁদতে লাগল। আমি তোমাকে বাঁচাতে পারিনি নবীন। নবীন বলল, তোমার দোষ ছিল না। তারপর তার চোখ হঠাৎ কঠিন হয়ে গেল। কিন্তু যারা আমাকে মেরেছে তাদের বিচার এখনো হয়নি। অরিন্দম সাহস করে এগিয়ে এলেন। নবীন, কে তোমাকে মেরেছিল? নবীনের চোখ অন্ধকার হয়ে উঠল। সে বলল, জমিদার মোহনলাল আর গ্রামের 5 জন মানুষ। তারপর সে একে একে নাম বলতে লাগল। হরনাথ মণ্ডল, গদাধর পাল, নিতাই চক্রবর্তী, শশাঙ্ক দত্ত আর মাধুরীর নিজের দাদু রামলোচন। অরিন্দম হতবাক। মাধুরী হঠাৎ চিৎকার করে উঠল, না, এটা সত্যি হতে পারে না। কিন্তু ঠিক তখনই তার শরীর কাঁপতে লাগল। সে মাটিতে পড়ে গেল। তার মুখ দিয়ে অন্য এক কণ্ঠ বের হল, এটাই সত্যি, এটা সুরমার কণ্ঠ। সুরমার আত্মা বলল, ওরা আমানের প্রেমকে হত্যা করেছিল। তার চোখে আগুন জ্বলছে। আমি প্রতিশোধ নেব। নবীন ধীরে বলল, প্রতিশোধ নয় সুরমা, বিচার। কিন্তু সুরমার ক্রোধ তখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। ঠিক সেই রাতেই গ্রামের আরেকজন বৃদ্ধ মারা গেল, গদাধর পাল। তার মৃতদেহ পাওয়া গেল শ্মশানের পাশে। লোকেরা বলল, প্রেত আবার আঘাত করেছে।
পরদিন রাতে নবীনের আত্মা আবার অরিন্দমের সামনে এলো। সে বলল, যদি সত্যি জানতে চাও তাহলে শ্মশানের পুরনো বটগাছের নিচে খুঁড়ো। কেন? নবীন বলল, সেখানে লুকিয়ে আছে আমার মৃত্যুর সত্যি। অরিন্দম তখন বুঝলেন এই রহস্য শুধু ভূতের গল্প নয়, এটা এক ভয়ঙ্কর অপরাধের গল্প, আর সেই অপরাধের বিচার না হওয়া পর্যন্ত গুপ্তিপাড়া শান্তি পাবে না। কিন্তু তিনি জানতেন না, শ্মশানের বটগাছের নিচে যা লুকিয়ে আছে তা বেরিয়ে এলে গুপ্তিপাড়া গ্রামে শুরু হবে আরও ভয়ঙ্কর অভিশাপ। আর মাধুরীর শরীর তখন ধীরে ধীরে পুরোপুরি দখল করে নিচ্ছে সুরমার আত্মা। গুপ্তিপাড়া গ্রাম তখন অদ্ভুত আতঙ্কে ডুবে আছে। দুজন বৃদ্ধের রহস্যময় মৃত্যুর পর গ্রামের মানুষ সন্ধ্যা নামলেই দরজা বন্ধ করে দেয়। কেউ আর রাতের পরে শ্মশানের দিকে যায় না। সবাই মনে মনে বিশ্বাস করতে শুরু করেছে সুরমা আর নবীনের প্রেত ফিরে এসেছে। কিন্তু অরিন্দম জানতেন এই রহস্যের শেষ এখনো হয়নি। সেই রাতেই অরিন্দম সাহস করে চলে গেলেন শ্মশানের দিকে। আকাশে কালো মেঘ, হালকা কুয়াশা চারদিকে। শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই বিশাল পুরনো বটগাছ। নবীনের আত্মা বলেছিল, এই গাছের নিচে লুকিয়ে আছে সত্যি। অরিন্দম একটা কোদাল নিয়ে মাটি খুঁড়তে শুরু করলেন। কয়েক মিনিটের মধ্যেই কোদাল শক্ত কিছুর সঙ্গে ধাক্কা খেল। তিনি মাটি সরিয়ে দেখলেন একটা পুরনো কাঠের বাক্স। অরিন্দম বাক্সটা খুলতেই শরীর কেঁপে উঠল। ভিতরে রয়েছে একটা মানুষের কঙ্কাল, আর তার গলায় একটা ভাঙা বীণা ঝুলছে। অরিন্দম বুঝলেন এটাই নবীনের দেহ। তাকে হত্যা করে গোপনে এখানে পুঁতে দেওয়া হয়েছিল। ঠিক তখনই হঠাৎ চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। কুয়াশার মধ্যে থেকে ধীরে ধীরে দুটি ছায়ামূর্তি দেখা গেল, নবীন আর সুরমা। কিন্তু সুরমার মুখ এখন মাধুরীর মতো, কারণ সুরমার আত্মা পুরোপুরি মাধুরীর শরীর দখল করে নিয়েছে। সুরমা ধীরে বলল, অবশেষে সত্যি বের হল। নবীন বলল, এখনও ৩ জন বেঁচে আছে, নিতাই চক্রবর্তী, শশাঙ্ক দত্ত আর রামলোচন। এই ৩ জনই ছিল নবীন হত্যার আসল ষড়যন্ত্রকারী। সুরমার চোখে তখন আগুন। সে বলল, আজ তাদের বিচার হবে। সেই রাতেই গুপ্তিপাড়া গ্রামে ঝড় শুরু হল, বিদ্যুৎ চমকাচ্ছে। ঠিক তখনই ৩ জন বৃদ্ধ একই সময়ে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল। তারা দেখল সাদা শাড়ি পরা এক মেয়ে তাদের সামনে দাঁড়িয়ে আছে। তার চোখ লাল আগুনের মতো। সে ধীরে বলল, আমাকে মনে আছে? পরদিন সকালে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল, কারণ ৩ জন বৃদ্ধই মৃত অবস্থায় পাওয়া গেল। তাদের মুখে ভয়ঙ্কর আতঙ্কের ছাপ। গ্রামের মানুষ বুঝে গেল সুরমা প্রতিশোধ সম্পূর্ণ করেছে। কিন্তু এর পরেই ঘটল সবচেয়ে দুঃখজনক ঘটনা। মাধুরী হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। অরিন্দম তাকে দেখতে গেলেন। মাধুরী দুর্বল কণ্ঠে বলল, আমি আর বেশি দিন বাঁচব না। অরিন্দম অবাক হয়ে বললেন, এমন কথা বলো না। মাধুরী ধীরে হাসল। সুরমার কাজ শেষ হয়েছে, তাই সে চলে যাবে। তার চোখে জল। কিন্তু আমি জানি আমি আর বাঁচব না। সেই রাতেই অরিন্দম জমিদার বাড়ির উঠোনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ কুয়াশার মধ্যে আবার দেখা গেল নবীন আর সুরমাকে। এইবার তারা শান্ত। নবীন বলল, আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ। সুরমা হাসল, এবার আমরা শান্তিতে থাকতে পারব। তারপর তারা ধীরে ধীরে মিলিয়ে গেল। পরদিন সকালে গুপ্তিপাড়া গ্রামে দুঃখের খবর এলো। মাধুরী মারা গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তার মুখে ছিল এক অদ্ভুত শান্তির হাসি, ঠিক যেন তার আত্মা মুক্তি পেয়েছে। তারপর থেকে গুপ্তিপাড়া গ্রামে আর কখনো প্রেত দেখা যায়নি। জমিদার বাড়িটাও ধীরে ধীরে ভেঙে পড়ে। কিন্তু গ্রামের বৃদ্ধরা এখনও বলে, কখনো কখনো পূর্ণিমার রাতে শ্মশানের দিক থেকে ভেসে আসে এক করুণ গান, ঠিক নবীনের কণ্ঠের মতো। আর কেউ কেউ বলে, সাদা শাড়ি পরা এক মেয়েকে মাঝে মাঝে বটগাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে যেন কারোর অপেক্ষা করছে। গুপ্তিপাড়ার সেই প্রেমের গল্প আজও গ্রামের মানুষ ভুলতে পারেনি, কারণ সেটা শুধু ভূতের গল্প নয়। এটা এমন এক প্রেমের কাহিনী যে প্রেম মৃত্যুকেও হার মানাতে পারে। আপনি কি এমন ভৌতিক অভিজ্ঞতার কথা শুনেছেন,
নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং মিস্ট্রি অফ নাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভয়ঙ্কর গল্পের জন্য। ভয় পেতে থাকুন, সঙ্গে থাকুন।